বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে লেকচারটা দেব সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ মুদ্রাস্ফীতির উপর 5 নাম্বার ক্লাস। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি গ্যাপ। মুদ্রাস্ফীতি গ্যাপ যেটাকে আমরা বলি ইনফ্লেশনারি। ইনফ্লেশনারি গ্যাপ। তো আজকে আমরা এই মুদ্রাস্ফীতি গ্যাপ নিয়ে কি করব, আলোচনা করব ইনফ্লেশনারি গ্যাপ। একটা বিষয় একটু বলে রাখছি, সেটা হচ্ছে যে এই বিষয়টা শুধু ফার্স্ট ইয়ারের না, যদি দেখো এটা তোমার থার্ড ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সের সাথে রিলেটেড আছে, তাহলে তুমিও এটা কি করতে পারবা, দেখতে পারবা। কারণ টাইম টু টাইম সিলেবাস কি হয়, চেঞ্জ হয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছো, তোমরা দেখবা যে কোনোটা ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের সিলেবাস তোমাদের হয়তো সেকেন্ড ইয়ারে থাকতে পারে, আবার তোমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ফার্স্ট ইয়ারে কি থাকতে পারে। জাস্ট সিলেবাসের সাথে যদি মিল খায়, ক্লাসটা কি করবা, ফলো করবে। তো আজকে আমরা কি আলোচনা করব, ইনফ্লেশনারি গ্যাপ অর্থাৎ মুদ্রাস্ফীতি ফাঁক। এটা আলোচনা করার পূর্বে আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, হয়তো তোমাদের ধারণা আছে 1 নাম্বার জাতীয় আয়, আর এদিকে লিখলাম ভারসাম্য কি জাতীয় আয়। তোমরা কি বলতে পারবে জাতীয় আয় এবং ভারসাম্য জাতীয় এর ভিতরে পার্থক্যটা কি? জাতীয় আয় এবং ভারসাম্য জাতীয় এর ভিতরে পার্থক্য একটু অফ করে দাও ভিডিওটা, চিন্তা করো, এরপর দেখো আমার সাথে মিলে কিনা। আমি একটা বলেছি জাতীয় আয়, আর একটা হচ্ছে কি ভারসাম্য কি জাতীয় আয়। জাতীয় আয়টা কি? আমরা আসলে জাতীয় আয় হচ্ছে আমরা যেটাকে অ্যাগ্রিগেট সাপ্লাই বলি, আসলে সামগ্রিকভাবে এটাই কি জাতীয় আয়। অ্যাগ্রিগেট সাপ্লাইটা কি? মনে করো আমার 2020 সালে মনে করো আমার দেশে দুটো পণ্য আছে, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম। আমার 20 মণ ধান উৎপাদিত হয়েছে। কয় মণ? 20 মণ ধান উৎপাদিত হয়েছে। 1 মণ ধানের দাম মনে করো 10 টাকা, 20 × 10। আর আমার গম উৎপাদিত হয়েছে মনে করো 5 মণ। 1 মণ গমের দাম হচ্ছে 8 টাকা। তাহলে আমার জাতীয় হচ্ছে, আমার অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 10 আর 20 কত? 200। আর এখানে কত? 40 সমান 240। মানে অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে কত? 240 টাকা। অর্থাৎ আমাদের 240 টাকার মতো দ্রব্য কি হয়েছে? উৎপাদিত হয়েছে। যা উৎপাদিত হয় সেটা অ্যাগ্রিগেট সাপ্লাই। আমরা যদি পণ্যের আকারে বলতে চাই, তাহলে অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 20 মণ ধান প্লাস 5 মণ গম। আর টাকার অর্থে যদি বলতে চাই, প্রতি এককটাকে তার দাম দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আর এই দামটা যদি ভিত্তি বছরের দাম হয়, তাহলে এটা হচ্ছে ওই প্রকৃত রিয়েল অ্যাগ্রিগেট সাপ্লাই। ঠিক আছে? ভিত্তি বছর দেখো, এগুলো আমরা আলোচনা করেছি যে ভিত্তি বছর হচ্ছে, মনে করো আমি 2018 সালে একটা আদর্শ বছর, এই 2018কে আমি ভিত্তি বছর ধরলাম। তাহলে 2018তে যা উৎপাদিত হবে সেটাকে 2018-এর দাম দ্বারা গুণ করব। 2019 সালে যেটা উৎপাদিত হবে সেটাকে 2018-এর দাম দ্বারা গুণ করব। 2020 সালে যেটা উৎপাদিত হবে সেটাকে 2018-এর দাম দ্বারা গুণ করব। অর্থাৎ দামটা সবসময় আমরা একটা নির্দিষ্ট বছরের সাথে সমন্বয় করে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে? তখন যদি মনে করো আমার যদি অ্যাগ্রিগেট সাপ্লাই বাড়ে, তাহলে আমি বলবো এটা দামের কারণে বাড়ে না, এটা উৎপাদনের কারণে বেড়েছে। আর যদি আমরা প্রতি বছরের উৎপাদনকে যদি প্রতি বছরের দাম দ্বারা গুণ করি, তাহলে সেটাকে রিয়েল হয় না, এটা হচ্ছে নমিনাল, আর্থিক হয়। যাক, তা আমরা অ্যাগ্রিগেট সাপ্লাইটা বুঝলাম। তা আমি তো ধান আর কি বলেছি? গম বলেছি। আসলে তো একটা অর্থনীতিতে অসংখ্য পণ্য কি হয়? উৎপাদিত হয়। প্রত্যেকটা পণ্য একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে যে পরিমাণ উৎপাদিত হয়,
সেটাকে যে আমরা যদি এটা বাজার মূল্য হতে পারে, আবার ভিত্তি বছরের মূল্য হতে পারে। যদি বাজার মূল্য দিয়ে যদি গুণ করি তাহলে আর্থিক অ্যাগ্রিগেট সাপ্লাইটা পাবো, আর ভিত্তি বছরের মূল্য দ্বারা যদি গুণ করি আর একটা নির্দিষ্ট বছরের মূল্য দ্বারা যদি গুণ করি তাহলে প্রকৃত অ্যাগ্রিগেট সাপ্লাইটা আমরা পাবো। যাক, তো এই আমি অ্যাগ্রিগেট সাপ্লাইটা বুঝলাম, ঠিক আছে। এই অ্যাগ্রিগেট সাপ্লাইটাই হচ্ছে আমাদের মানে জাতীয় আয়, ঠিক আছে। জাতীয় মানে গ্রস অর্থে বলছি, গ্রস অর্থে এটা কি জাতীয় আয়। কারণ জাতীয় আয়ের কিন্তু আরও যে সূক্ষ্মভাবে যদি বলি তো এখান থেকে অনেক কিছু প্লাস মাইনাস কি আছে। আমরা গ্রস অর্থে বলছি যে এটা হচ্ছে আমাদের জাতীয় আয়। তাহলে জাতীয় আয় যে কথা আর অ্যাগ্রিগেট সাপ্লাই কি একই কথা, ক্লিয়ার। যদি মনে করো আমার অর্থনীতির অ্যাগ্রিগেট সাপ্লাই যদি আমি যদি বলি 5,40,000 কোটি টাকা, তাহলে তুমি কি বুঝবে আমার জাতীয় আয় হচ্ছে 5,40,000 কি কোটি টাকা। জি, তা আমরা জাতীয় আয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আসো যে আমি ভারসাম্য জাতীয় এটা বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, যে আসলে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত ফাঁক, ইনফ্লেশনারি গ্যাপ। তো এটা আলোচনা করতে গিয়ে আমি একটু পিছনের দিকে আলোচনা করছি। আসলে এটা তোমাদের জানা থাকার কথা এগুলো, কিন্তু এরপর আমি বলছি এই জন্য যে যাদের জানা থাকা নেই তারা একটু উপকৃত হবে। আর আমরা যদি জেনে যাই যদি, তাহলে পরীক্ষার রেজাল্টটা ভালো হবে এবং ভবিষ্যতেও এটা আমার জন্য কি হবে, কাজে লাগবে। যাক, এখন হচ্ছে ভারসাম্য জাতীয় এটা কি। ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় হচ্ছে আমি বলেছি অ্যাগ্রিগেট সাপ্লাইটা হচ্ছে জাতীয় আয়। যে অ্যাগ্রিগেট সাপ্লাই আর অ্যাগ্রিগেট ডিমান্ড কি হয়, সমান হয়, সেটাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়। অর্থাৎ আমার অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে মনে করো 240 টাকা, অর্থাৎ আমার 240 টাকার পণ্য আমার দেশে কি হয়েছে, উৎপাদিত হয়েছে। এখন আমার অ্যাগ্রিগেট ডিমান্ডও যদি কত হয়, 240 টাকা যদি হয়, তাহলে সেই জাতীয়টা হচ্ছে কি ভারসাম্য জাতীয় আয়। কিন্তু দেখা গেল যে আমার অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 240 কোটি টাকা, অ্যাগ্রিগেট 240 টাকা, অ্যাগ্রিগেট ডিমান্ড 240 টাকার চেয়ে বেশি হতে পারে, 240 টাকার চেয়ে কম হতে পারে। দ্যাট মিনস অ্যাগ্রিগেট সাপ্লাই আর অ্যাগ্রিগেট ডিমান্ড এরা পরস্পর কি সমান নয়, তখন এটা ভারসাম্য জাতীয় আয় নয়। তখন এই 240 টাকা হবে জাতীয় আয়, কিন্তু ভারসাম্য জাতীয় আয় নয়, ক্লিয়ার। আর এই 240 টাকা জাতীয় আয় প্লাস ভারসাম্য জাতীয় আয় হবে কখন, যখন অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমার অ্যাগ্রিগেট সাপ্লাই মানে জাতীয় আয় যদি 240 টাকা হয়, আমার অর্থনীতির অ্যাগ্রিগেট ডিমান্ডও যদি 240 টাকা হয়, তাহলে এই জাতীয় আয়টা হয়ে যাবে ভারসাম্য জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা কখন ভারসাম্য জাতীয় আয় হবে, যখন জাতীয় আয়টা মানে অ্যাগ্রিগেট সাপ্লাইটা অ্যাগ্রিগেট ডিমান্ডের সমান হয়। অনেক সময় আমরা কি বলি যে অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ড না বলে আমি বলে ফেলি জাতীয় আয়টা যদি অ্যাগ্রিগেট ডিমান্ডের সমান হয় তখন এটাকে ভারসাম্য জাতীয় আয় বলে। আসলে এই জাতীয় আয়টা মানে কি অ্যাগ্রিগেট সাপ্লাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যখন আমার জাতীয় আয়টা অ্যাগ্রিগেট ডিমান্ডের সমান হবে না, তখন সেই জাতীয় আয়টাকে আমি ভারসাম্য জাতীয় বলতে পারবো না, তবে জাতীয় আয়। কারণ এটা আমার এই বছরে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাতীয় আয়, কিন্তু এটা আমাদের ভারসাম্য জাতীয় আয় নয়। এটা আমাদের ভারসাম্য কি জাতীয় আয় নয়। যেমন আমি মনে করি ধরো আমরা শুধুমাত্র একটা দ্রব্য উৎপাদন করি, আলু, ঠিক আছে। এখন দেখা গেল যে এই বছর বাম্পার আলু উৎপাদিত হয়েছে, মনে করো 10 কোটি টাকার আলু উৎপাদিত হয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় আয় হচ্ছে কত, 10 কোটি টাকা। কিন্তু দেখা গেল যে আলুর চাহিদা হচ্ছে বাজারে 6 কোটি টাকার, তাহলে 4 কোটি টাকার এক্সট্রা আলু উৎপাদিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের জাতীয় আয় বা অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 10 কোটি টাকা, আর আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড মানে আলুর ডিমান্ড হচ্ছে কত, 6 কোটি টাকা, এটা পরস্পর সমান নয়। অতএব এই 10 কোটি টাকা জাতীয় আয় এটা ভারসাম্য জাতীয় আয় হবে না। এই জাতীয় আয়টা যখন ভারসাম্য জাতীয় আয় হবে না, তখন পরবর্তী বছর কিন্তু উৎপাদনের উপর প্রভাব পড়বে, উৎপাদনের উপর প্রভাব পড়বে, উৎপাদন কমতেও পারে আবার উৎপাদন বাড়তে পারে। যদি চাহিদা যদি বেশি উৎপাদন বাড়বে, চাহিদা কম হলে উৎপাদন কি কমবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জাতীয় আয় এবং ভারসাম্য জাতীয় আয়ের ভিতরে। এখন আসো
একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে এগ্রিগেট সাপ্লাই যে বলেছি বা আমার জাতীয় যে 240 টাকা বলেছি, এই 240 টাকা কিন্তু আমার দেশের উৎপাদিত, আমার দেশের ভিতরে উৎপাদিত দ্রব্য এবং সেবার বাজার মূল্য। আমি যখন বলবো যে বাংলাদেশের জাতীয় আয় হচ্ছে, আমি যখন বলবো 5,00,000 কোটি টাকা, তুমি কি বুঝবে? তুমি সাথে সাথে বুঝবে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে বাংলাদেশে 5,00,000 কোটি টাকার দ্রব্য এবং সেবা কি হয়েছে? উৎপাদিত হয়েছে। এখন আসো, এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড বলেছি, একটা মুক্ত অর্থনীতিতে অ্যাগ্রিগেট ডিমান্ডের কয়টা আছে? 4টা উপাদান আছে। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এ হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। যারা যারা ফার্স্ট ইয়ারে আছে তাদেরকে আমি বলবো, আমি যে জাতীয়ের উপর যে মানে আলোচনা করেছিলাম জিএনপিতে, হ্যাঁ, সেখানে কিন্তু আমি এই সি আই জি এক্স এম এর ভিতরে যে অনেক উপাদান যে লুক্কায়িত আছে সেটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি। এটা তুমি সাদা চোখে দেখছো সি প্লাস আই প্লাস জি, এর ভিতরে অনেক কিছু আছে। সেটা কিন্তু আমার, তুমি যদি জাতীয় আয়ের যে প্লেলিস্ট যেটা আছে ম্যাক্রো ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের, সেখানে যদি যাও তাহলে সেটা বিস্তারিত আলোচনা পাবে। আমি জাস্ট সংক্ষেপে একটা কথা বলছি। এখানে দেখো, এই সি বাড়লে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কি হবে? বাড়বে। কে বাড়লে? সি বাড়লে, ভোগ বাড়লে। কারণ ভোগ কি হয়? অর্থনীতিতে চাহিদা কি করে? সৃষ্টি করে। আর এটার আগের চিহ্ন হচ্ছে প্লাস, অর্থাৎ সি বাড়লে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে। আমার ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলেও অ্যাগ্রিগেট ডিমান্ডটা বাড়বে। ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে, মনে করো যে আমরা যে আমাদের যে কোম্পানিগুলো আছে তারা যদি মেশিনারিজ যদি কিনে, যন্ত্রপাতি যদি কিনে, একটা যন্ত্রপাতি 5 লক্ষ টাকার কিনলো, এই যে মূলধন দ্রব্য কিনলো, এটাকে বলা হয় কি? বিনিয়োগ। তাহলে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে মানে কি? 5 লক্ষ টাকার মূলধন দ্রব্যের কি হচ্ছে? চাহিদা সৃষ্টি হচ্ছে। তাহলে এই বিনিয়োগের মাধ্যমেও আমাদের চাহিদা বাড়ে, বিনিয়োগ বাড়লে। এই জন্য আগে প্লাস চিহ্ন। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, হ্যাঁ, এই সরকারি ব্যয় বাড়লো, চাহিদা বাড়ে। এই জন্য জির আগে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। ঠিক আছে। তারপরে দেখো যে এই এক্সপোর্ট, এই এক্সপোর্টের আগের চিহ্নটা কোনটা? দেখো তো, প্লাস চিহ্ন। অর্থাৎ এক্সপোর্ট বাড়লে আমাদের সামগ্রিক চাহিদাটা বাড়ে, দেখো যে এই এক্সপোর্ট বাড়লে আমাদের সামগ্রিক চাহিদাটা কিভাবে বাড়ে? আমি যখন মনে করো যে এই কলম উৎপাদন করেছি, করে কি করলাম? আমি এই কলমটা ইউএসএ রপ্তানি করলাম। হ্যাঁ, এক্সপোর্ট মানে কি? রপ্তানি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএতে আমি এটা রপ্তানি করলাম। তা আমি 1000 কলম যখন আমি রপ্তানি করব, তাহলে ইউএসএর লোকটা কি করছে? ইউএসএর চাহিদা আছে 1000 কলমের, এই জন্য আমি রপ্তানি করেছি। তাহলে ইউএসএর লোক আমার এই কলমটা 1000 কলম কি করেছে? কিনেছে। তাহলে বিদেশিরা আমার দ্রব্যের চাহিদা কি করছে? সৃষ্টি করছে। তাহলে মনে রাখবা, এখানকার ভিতরে যে এক্সপোর্ট, যেটা এই এক্সপোর্টের মাধ্যমে কিন্তু বিদেশিরা আমাদের উৎপাদিত পণ্যের কি করছে? চাহিদা সৃষ্টি করছে। যেমন আমরা এক্সপোর্ট কি করি? আমরা এক্সপোর্ট করি সবচেয়ে বেশি কি করি? আমাদের তৈরি পোশাকটা আমরা কি করি? এক্সপোর্ট করি। এখন মনে করে আমেরিকা আমাদের কাছ থেকে 3,20,000 কোটি টাকার 3,20,000 কোটি টাকার মনে করো কিনলো, তোমার পোশাক ক্রয় করলো। ঠিক আছে। এর মানে কি? যে আমেরিকার লোকদের যে ধরো 3,000 কোটি টাকার পোশাক ক্রয় করলো, এর মানে কি? আমেরিকার লোকেরা আমাদের 3,000 কোটি টাকার পোশাকের কি করছে? চাহিদা সৃষ্টি করছে। তাহলে এক্সপোর্টের মাধ্যমে মনে রাখবা বিদেশিরা আমাদের পণ্যের চাহিদা সৃষ্টি করে। আচ্ছা, এখন দেখো তো, এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইম্পোর্ট। এই ইম্পোর্টের আগে কি আছে? একটা মাইনাস আছে। তাহলে আমি কি বলেছি? দেখো, সি বাড়লে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, আই বাড়লে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, জি বাড়লে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, এক্স বাড়লে এগ্রিগেট ডিমান্ড বাড়ে, কিন্তু এম বাড়লে এগ্রিগেট ডিমান্ড কমে। ইম্পোর্ট, আমদানি বাড়লে এগ্রিগেট ডিমান্ড কমে। আবার বলছি, আমদানি বাড়লে এগ্রিগেট ডিমান্ড কমে। হ্যাঁ, কেন? এই প্লাসে মাইনাসে মাইনাস, এম এর আগে কি আছে? মাইনাস। আমি আমদানি যদি কি করি? 10 কোটি টাকা করি, আমার এগ্রিগেট ডিমান্ড 10 কোটি টাকা কমবে। আমি আমদানি যদি বৃদ্ধি করে 15 কোটি টাকা করি, আমার এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা 15 কোটি টাকা কি কমবে। এখানে কিন্তু অনেকের বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়। মনে করো
যে এই যে মোবাইলটা, ঠিক আছে, এই মোবাইলটা আমি কি করলাম, বিদেশ থেকে কি করলাম, আমদানি করলাম। হ্যাঁ, মনে করো মোবাইল দেশেও উৎপাদিত হয়, আবার মোবাইল তো বিদেশেও কি হচ্ছে, উৎপাদিত হচ্ছে। তাহলে এই মোবাইলটা আমি কোথা থেকে আমদানি করেছি, বিদেশ থেকে কি করেছি, আমদানি করেছি। তো বিদেশ থেকে আমদানি করার কারণে এটা কি হবে জানো, আমাদের এগ্রিগেট ডিমান্ড হ্রাস করবে। তখন তোমার মনে প্রশ্ন জাগে, আশ্চর্য ব্যাপার, এই মোবাইল তো আমরা কিনছি, তা আমরা কেনা মানে কি, চাহিদা সৃষ্টি করা। তো এই মোবাইলের চাহিদা কি হলো, সৃষ্টি হলো। তো বিদেশ থেকে যত পণ্য আমদানি করা হয়, প্রত্যেকটা পণ্য আমরা বাংলাদেশের জনগণ ক্রয় করি বলি তো কি পণ্য আমদানি করা হয়। তাহলে এই পণ্যগুলো তো আমরা কি করি, চাহিদা করি। তাহলে এই পণ্য আমদানি মানে কি, আমাদের চাহিদা বাড়ছে? জি না স্যার, হিসাবটা কিন্তু এত সহজ না। আপনাকে বুঝতে হবে, এই এগ্রিগেট ডিমান্ড কার এগ্রিগেট ডিমান্ড? এই এগ্রিগেট ডিমান্ড হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ, আমরা আমাদের পণ্যের যে চাহিদা সৃষ্টি করছি তার এগ্রিগেট ডিমান্ড। কথা কি বুঝতে পেরেছ? আমরা বাংলাদেশের জনগণ যে আমরা আমাদের দেশের যে উৎপাদিত পণ্যের যে চাহিদা সৃষ্টি করছি তার এগ্রিগেট ডিমান্ড। আমরা বিদেশি পণ্যের যে চাহিদা সৃষ্টি করছি এটা কিন্তু এগ্রিগেট ডিমান্ড নির্দেশ করে না। এই এগ্রিগেট ডিমান্ডের ভিতরে বিদেশি পণ্যের চাহিদা কি নাই। কথা কি বুঝতে পেরেছো? কারণ আমার উৎপাদিত পণ্যের চাহিদা কতটুকু সেটা আমি বার করব। আমার উৎপাদিত পণ্য আমি যতটুকু ক্রয় করি ততটুকু হচ্ছে চাহিদা, আর বিদেশিরা আমার পণ্য এক্সপোর্টের মাধ্যমে যতটুকু ক্রয় করে ততটুকু হচ্ছে কি চাহিদা। আর আমদানি আমাদের পণ্যের চাহিদা কমায়। কি বলেছি? আমদানি আমাদের পণ্যের চাহিদা কমায়। মনে করো এই পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে, এই মোবাইলটা, ঠিক আছে। আচ্ছা, আবার আমাদের দেশে মনে করো ওয়ালটন কোম্পানি কি করে, মোবাইল উৎপাদন করে। এখন এই মোবাইলটা যে বিদেশ থেকে আমদানি করা হয়েছে, ভিভো মোবাইলটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে, আমি কি করেছি, এই ভিভো মোবাইলটা কি করেছি, ক্রয় করেছি। তাহলে এই যে আমদানি পণ্য ক্রয় করার কারণে আমার দেশীয় পণ্য ওয়ালটনের একটা চাহিদা কি হয়ে গেল, কমে গেল। যদি এই পণ্যটা যদি আমদানি করা না হতো তাহলে আমি কি করতাম, যে আমি ওই ওয়ালটন মোবাইলটা কি করতাম, আমি ক্রয় করতাম। অর্থাৎ দেশীয় পণ্যের চাহিদাটা কি হতো, সৃষ্টি হতো। তাহলে আমি যদি বিদেশি পণ্য যদি আমদানি করি আর এই বিদেশি পণ্য যদি আমরা যদি ক্রয় করি তাহলে বিদেশি পণ্যের চাহিদা সৃষ্টি হবে এবং আমাদের পণ্যের চাহিদাটা কি হয়ে যাবে, কমে যাবে। সো এগ্রিগেট ডিমান্ডে আমাদের পণ্যের এগ্রিগেট ডিমান্ডের চাহিদা কমে যাবে, এই জন্য ইম্পোর্টটা কি করতে হবে, মাইনাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, এই কনজামশনের ভিতরে কিন্তু আমরা বিদেশি পণ্য কি করি, ভোগ করি। এই বিদেশি পণ্য রয়েছে। এই ইনভেস্টমেন্টের ভিতরে কিন্তু আমরা অনেক বিদেশি পণ্য কি করি, আমরা বিদেশি মূলধন দ্রব্য কি করি, আমরা বিনিয়োগে লাগাই। ঠিক আছে, অত আমদানিকৃত দ্রব্য এটার ভিতরে আছে। সরকারি ব্যয়ের ভিতরে দেখা যায় যে অনেক মনে করে বিশেষজ্ঞ আছে, এদের কি করা হয়, যে এদের সেবা বাবদ অর্থ পরিশোধ করা হয়, অর্থাৎ বিদেশিদের জন্য ব্যয় করা হচ্ছে। আবার বিদেশি বিভিন্ন প্রোডাক্টগুলোর জন্য সরকার কি করে, ব্যয় করে, তার বিভিন্ন কারণে কি করে, ব্যয় করে। তাহলে এই সরকারি ব্যয়ের ভিতরে কি আছে, আমদানি ব্যয় কি রয়েছে, মানে আমদানি ব্যয় মানে কি, দেশের বাইরে থেকে যেটা আসে সেটার জন্য যে ব্যয় করি। এই সব আমদানি ব্যয়গুলো যোগ করে আমরা এখানে কি করি, মাইনাস করি। অর্থাৎ এম এর ভিতরে সির মাধ্যমে যে দ্রব্যটা আমদানি, মানে সির ভোগের ভিতরে যে আমদানি দ্রব্যটা আছে, মনে করে আমি আমার মতো 1000 জন এই ভিভো মোবাইল কি করে ইউজ করে, তাহলে এটা কার ভিতরে আছে, সির ভিতরে আছে। ঠিক আছে, আয়ের ভিতরে যেগুলো আছে, জির ভিতরে যেগুলো আছে, সবগুলো আমরা যোগ করে এম নাম দিই, ইম্পোর্ট মাইনাস করে দিই। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা, দুইটা, তিনটা, চারটা, CIG আর X, এই চারটার যে কোনো একটা অথবা চারটায় যদি বৃদ্ধি পায় তাহলে কি বাড়বে, আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডটা কি হয়ে বাড়বে। আর যদি আমদানি যদি বাড়ে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাইমারি কথা শেষ। এখন আমি চলে যাব কোথায়, আশা করি চলে যাব ইনফ্লেশনারি গ্যাপ, মুদ্রাস্ফীতিজনিত ফাঁক নিয়ে আমি একটু কি করব, আলোচনা করব। হ্যাঁ, এই জন্য প্রথমে তুমি একটু বোঝার চেষ্টা করো পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। কি বলেছি, পূর্ণ 1 নাম্বার পয়েন্ট মনে রাখবা। এই আমি আমার মূল আলোচনায় চলে আসছি। পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়।
এখানে জাতীয় বলতে আমরা প্রকৃত জাতীয় বুঝিয়েছি, অর্থাৎ জাতীয় এটা একটা ভিত্তি বছরের দামের ভিত্তিতে কি করা হচ্ছে, বের করা হচ্ছে। ঠিক আছে, একটা ভিত্তি বছর। হ্যাঁ, আমি একটু আগেই ব্যাখ্যা করেছি ভিত্তি বছর, আর এগুলো তো ভিত্তি বছর কি তোমরা পরিসংখ্যানের সূচক সংখ্যা পড়তে গিয়ে তোমরা জানো। জি, তাহলে পূর্ণ নিয়োগ স্তরের কি জাতীয় আয়। ঠিক আছে, এখন পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় মানে কি? পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় হচ্ছে যেখানে সবার মানে শ্রমিকদের পূর্ণ কর্মসংস্থান, ক্যাপিটালের পূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে যে জাতীয় আয়টা অর্জিত হয় সেটাকে বলা হয় পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। আচ্ছা, অনেকের আমার মনে প্রশ্ন জাগে, পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় মানে কি তাহলে কি সবাই কি কাজ করে? এর উত্তরটা আমি দিচ্ছি। মনে করো যে ধরে নেওয়া হলো যে একটা অর্থনীতির 18 বছর থেকে 60 বছর এরা হচ্ছে কর্মক্ষম, মানে এরা শ্রমবাজারে প্রবেশ করতে পারবে 18 থেকে কত পর্যন্ত, 60 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 18-র নিচে যারা কাজ করে না তাদেরকে ওই যে বেকার ধরে অপূর্ণ নিয়োগ আছে এটা বলা যাবে না। আবার 60-এর উপরে মনে করে যারা কাজ করে না, রিটায়ারমেন্টে আছে, তাদেরকেও বেকার আছে বলে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ এইটাও বলা যাবে না। মনে করো ওই অর্থনীতির বারটা হচ্ছে 18 থেকে 60 বছর। এখন এই 18 থেকে 60 বছরের ভিতরে যারা কাজ করতে ইচ্ছুক তাদের সবাই যদি কাজ পেয়ে যায় তাহলে সেটাকে বলা হয় অর্থনীতিতে পূর্ণ নিয়োগ। আমি একটা কথা বলছি, আমি 18 থেকে 60 আমি ধরে নিয়েছি কোনো অর্থনীতির কি যে বার, যে নিচে 18 উপরে কত 60। ঠিক আছে, তাহলে ওই অর্থনীতিতে 18 থেকে 60 বছরের ভিতরে যারা আছে তারা সবাই যদি যারা কাজ করতে ইচ্ছুক তাদের সবাই যদি কাজ পায় তাহলে আমরা বলবো অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। ঠিক আছে, এখন মনে করো যে তোমার বয়স হচ্ছে 21 বছর, তুমি অর্থনীতিতে অনার্স কি পড়ছো, তুমি এখন কাজ করতে ইচ্ছুক না, তোমাকে কিন্তু আমরা ওই বেকার ধরবো না। কথা কি বুঝতে পেরেছো? যে মানে তুমি কাজ করছো না এই জন্য তোমাকে হিসেব করে আমরা অপূর্ণ নিয়োগ ধরবো না। কারণ যে আমার অর্থনীতির ভাষায় যে কাজ করতে ইচ্ছুক তারা যদি কাজ পায় পূর্ণ নিয়োগ, আর যে কাজ করতে কি ইচ্ছুক না, যে কাজ করতে কি ইচ্ছুক না, হ্যাঁ, তাকে আমরা, সে যদি কাজ না করে যদি তাকে আমি হিসেব করে আমি বলবো না যে আমার অর্থনীতিতে কি আছে, অপূর্ণ নিয়োগ আছে। ঠিক আছে, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা সাধারণত 5 থেকে 6% লোক যদি কি থাকে বেকার থাকে, 5 থেকে 6, আমি 6% যদি বাদ দিই তাহলে 94%। যদি এই 94% লোক মানে ওই 18 থেকে 60 বছরের ভিতরে যারা কাজ করতে ইচ্ছুক, মানে এদের 94% যদি কি হয় তোমার নিয়োগ যদি পেয়ে যায় তাহলে আমরা পূর্ণ নিয়োগ বলবো। আর 6% আমরা ধরি কি, 6% ধরি যে সে প্রচলিত মজুরিতে সে কাজ করতে কি ইচ্ছুক না, সে একটু হায়ার মজুরি কি করছে, দাবি করছে, এই জন্য সে বেকার আছে। হ্যাঁ, অর্থাৎ সে যে কাজ করছে না এটা আমার যে অপূর্ণ নিয়োগের ভিতরে কিন্তু আমরা বিবেচনায় কি আনবো না। ঠিক আছে, তারপর মানে কিছু লোক আছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে। এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের কারণে যদি কেউ যদি কি থাকে বেকার যদি কি থাকে, কেউ যদি বেকার যদি থাকে তাহলে তাকেও আমরা কি যে ওই মানে পূর্ণনিয়োগ অর্জিত হয়েছে তার কারণে পূর্ণনিয়োগ অর্জিত হয় নাই এই কথা আমরা কি বলবো না। যে একজন মনে একটা চাকরি কি করেছে ছেড়ে দিয়েছে, একটু অপেক্ষা করতেছে 2-1 মাসের ভিতরে আর একটা চাকরি কি সে পেয়ে যাবে। ঠিক আছে, যাক, তো এই সমস্ত কিছু বিষয় আমরা বিবেচনা করে দেখি যে 5-6% যদি বেকারও থাকে, 94% বা 93% যদি কি হয় কাজে নিয়োগ পায় প্রচলিত মজুরিতে, তাহলে সেটাকে আমরা পূর্ণ নিয়োগ ধরি। ঠিক আছে, এই পূর্ণ নিয়োগ থাকলে অর্থনীতিতে যে দ্রব্য এবং সেবা কীভাবে উৎপাদিত হবে সেটাই হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়, আশা করি তোমরা কি বুঝতে পেরেছ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট ডিমান্ড, ঠিক আছে, হ্যাঁ, কমা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে কি বেশি। অ্যাগ্রিগেট ডিমান্ডটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় থেকে কি বেশি, অ্যাগ্রিগেট ডিমান্ডটা। হ্যাঁ, ঠিক আছে, মনে করো পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়টা হচ্ছে 1000 কোটি টাকা। ঠিক আছে, আর অ্যাগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে মনে করো
1200 কোটি টাকা। 1200 কোটি টাকা। 3 নাম্বার পয়েন্ট, এডি মানে অ্যাগ্রিগেট ডিমান্ড পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে যে পরিমাণ বেশি, যে পরিমাণ বেশি, যে পরিমাণ বেশি তাকে মুদ্রাস্ফীতি ফাঁক বলে। এই আসল কথা বলে ফেললাম 3 নম্বরে। তাহলে মুদ্রাস্ফীতি ফাঁকটা কি? মুদ্রাস্ফীতি ফাঁকটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়টা আমাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে এডি, এটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে কি বেশি, যদি বলেছি বেশি তো নাও হতে পারে, মনে করো কি বেশি, কোন একটা অর্থনীতিতে কি অ্যাগ্রিগেট ডিমান্ডটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে কি বেশি। এডি পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে যে পরিমাণ বেশি তাকে মুদ্রাস্ফীতি ফাঁক বলে। যে পরিমাণ বেশি, এই বেশিটাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি ফাঁক বলে। যে আমার উদাহরণে মুদ্রাস্ফীতি ফাঁকটা কত, ইনফ্লেশনারি গ্যাপটা কত, আমার অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে 1200 কোটি টাকা, পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় হচ্ছে 1000 কোটি টাকা, আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কত? 200 কোটি টাকা। এই 200 কোটি টাকা হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত ফাঁক। এখন প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এই জিনিসটা বুঝো তাহলে আমার 1 মিনিট লাগবে চিত্র এঁকে কি বুঝাতে। তাহলে আমি আবারও বলছি যে ইনফ্লেশনারি গ্যাপ অর্থাৎ মুদ্রাস্ফীতি জনিত ফাঁক, এটা যদি আমি সহজে যদি বুঝতে চাই তাহলে প্রথমে বুঝতে হবে আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়টা কত। মনে করো আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়টা হচ্ছে 1000 কোটি টাকা। এরপর আমাকে বুঝতে হবে এডি পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়তে বেশি কিনা এটা দেখতে হবে। মনে করি যে ওই অর্থনীতিতে এডি মানে অ্যাগ্রিগেট ডিমান্ড পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়তে বেশি, কত? 1200 কোটি টাকা। তা এক্ষেত্রে এডি পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে যে পরিমাণ বেশি তাকে না লিখে তুমি ইচ্ছে করলে সেই পরিমাণকেও লিখতে পারো, সেই পরিমাণকে মুদ্রাস্ফীতি ফাঁক বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতি ফাঁক হচ্ছে 1200 কোটি হতে 1000 কোটি বাদ দিলে 200 কোটি টাকা হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত ফাঁক। আচ্ছা, এইটাকে আমরা মুদ্রাস্ফীতি জনিত ফাঁকটা কেন বলছি? এইটাকে মুদ্রাস্ফীতি জনিত ফাঁকটা বলার কারণ হচ্ছে যখনই আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় 1000 কোটি টাকা, আমার অ্যাগ্রিগেট ডিমান্ডটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে কত কোটি টাকা বেশি? 200 কোটি টাকা বেশি। যখনই অ্যাগ্রিগেট ডিমান্ড আমার 200 কোটি টাকা বেশি, তখন আমাকে কি করতে হবে? যে আমাকে ওই অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়াতে হবে। ওই অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে উৎপাদন বাড়াতে হবে। কারণ আমার জাতীয় আয় মানে অ্যাগ্রিগেট সাপ্লাই 1000 কোটি টাকা, কিন্তু আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কত? 1200 কোটি টাকা। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড 200 কোটি টাকা বেশি। অর্থাৎ আমাকে কি করতে হবে? আমাকে উৎপাদন বাড়াতে হবে, মানে আমার ন্যাশনাল ইনকাম জাতীয় আয়টা কি করতে হবে? বাড়াতে হবে। কিন্তু যেহেতু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তর বিদ্যমান, সেই তো আমার উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ নাই। কারণ উৎপাদন বাড়াতে হলে আমাকে কি করতে হবে? শ্রমিকের পরিমাণ বাড়াতে হবে, কিন্তু শ্রমিকের পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, আমি শ্রমিক কিভাবে বাড়াবো? উৎপাদন বাড়াতে হলে আমাকে মূলধনের পরিমাণ বাড়াতে হবে, কিন্তু আমার মূলধনের কি হয়েছে? পূর্ণ নিয়োগ হয়েছে, আমি উৎপাদন কিভাবে বাড়াবো? তাহলে দেখা গেছে যে আমার অতিরিক্ত সামরিক চাহিদা রয়েছে, সেই অতিরিক্ত সামরিক চাহিদা মেটানোর জন্য আমি উৎপাদন বাড়াতে পারছি না অর্থনীতিতে পূর্ণ নিয়োগ থাকার কারণে। তা যার ফলে যখন আমি উৎপাদন বাড়াতে পারবো না, কিন্তু অর্থনীতিতে অতিরিক্ত সামরিক চাহিদা রয়ে গেছে, তখনই দাম স্তরটা বাড়বে। কে বাড়বে? দাম স্তর বাড়বে। তখনই দাম স্তর বাড়বে, অর্থাৎ মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। অর্থাৎ এই মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে অ্যাগ্রিগেট ডিমান্ড 200 কোটি টাকা কি বেশি। অর্থাৎ এই মুদ্রাস্ফীতির পিছনে কারণ হচ্ছে অতিরিক্ত সামগ্রিক কি চাহিদা, এই জন্য এটার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত ফাঁক। আচ্ছা, যখন এই দাম স্তরটা বাড়বে তখন তুমি দেখবা যে আমার যে এই যে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় যেটা 1000 কোটি টাকা হয়েছে, এটা 1200 কোটি টাকা হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, বা এটা বাড়বে 1200 কোটি টাকা হোক আর না হোক, এটা সোজা কথা কি হবে? বাড়বে, বেড়ে এগ্রিগেট ডিমান্ডের সমান হবে। এখন আবার প্রশ্ন, একটু আগে বললাম যে
পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকার কারণে এটা তো বাড়ানো কি সম্ভব না। আর এখন আবার বলছি যখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে তখন বাড়বে, হ্যাঁ বাড়বে, যেটা সেটা হচ্ছে নমিনাল ন্যাশনাল ইনকাম, মানে আর্থিক জাতীয় বাড়বে, প্রকৃত জাতীয় কি বাড়বে না, আর্থিক জাতীয় বাড়বে। অর্থাৎ যে জাতীয় আয়টা দাম স্তর বাড়ার কারণে বাড়ে সেটাকে বলা হয় আর্থিক জাতীয় আয়, দাম স্তর বাড়ার কারণে বাড়ে। মনে করো যে একটা অর্থনীতিতে 5 মণ ধান উৎপাদিত হয়েছে, 1 মণ ধানের দাম 10 টাকা, জাতীয় আয় কত 50। আচ্ছা আবার মনে করো পরের বছরও 5 মণ ধান উৎপাদিত হয়েছে, 1 মণ ধানের দাম 12 টাকা, জাতীয় আয় কত 60 টাকা। এই যে 50 থেকে 60 টাকা জাতীয় আয় বাড়লো, কত টাকা বাড়লো 10 টাকা বাড়লো। এখানে কি আসলে প্রোডাকশনটা তোমার 5 মণ কনস্ট্যান্ট, এইটা বাড়ার কারণ কি হচ্ছে দাম স্তর বেড়ে যাওয়ার কারণে। এই জাতীয় আয়টা বাড়াটাকে বলা হয় যে আর্থিক জাতীয় আয়ের বৃদ্ধি বা নমিনাল ন্যাশনাল ইনকামের বৃদ্ধি, রিয়েল ন্যাশনাল ইনকামটা কি বাড়ে না, ঠিক আছে। অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয়টা হ্যাঁ যদি ওয়াইএফ হয় এটা বৃদ্ধি পেয়ে কত হবে Y1 হবে। এই বৃদ্ধির পিছনে কারণটা হচ্ছে কি, বৃদ্ধির পিছনে কারণটা হচ্ছে উৎপাদন বাড়া না, দাম স্তর কি বাড়া। অর্থাৎ উৎপাদনটা আগের জায়গায় আছে, দাম স্তর কি হয়ে গেছে বেড়ে গিয়েছে, ঠিক আছে। আবার কোন কোন অর্থনীতিবিদ এই যে আর্থিক জাতীয় আয় আর পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয় এই দুইটার গ্যাপকে Y1 মাইনাস YF কে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলেছেন। কোন কোন অর্থনীতিবিদ এই আর্থিক জাতীয় আয় আর পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়ের ভিতরে যে পার্থক্য, এই পার্থক্যটাকে কি বলেছেন ইনফ্লেশনারি গ্যাপ বলেছেন। তো ম্যাক্সিমামরা ইনফ্লেশনারি গ্যাপ বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়, অ্যাগ্রিগেট ডিমান্ড এবং পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়ের ভিতরে যে পার্থক্য সেটাকে তারা মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলেছেন। তো কিছু কিছু অর্থনীতিবিদরা এইটাকেও যে তোমার আর্থিক জাতীয় আয় পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়ের পার্থক্যটাকে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলে কি করেছেন চিহ্নিত করেছেন। এখন আসো আমরা এই পুরো বিষয়টা একটু চিত্রের মাধ্যমে আমরা কি করব আমরা আলোচনা করব, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই যে আমি একটু আগে যারা বলেছি যে আর্থিক জাতীয় আয় আর পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়টার পার্থক্য হচ্ছে কি মুদ্রাস্ফীতিজনিত কি ফাঁক, কিছু কিছু অর্থনীতিবিদরা বলে থাকেন। এটা হয়তো তুমি সব বইতেও নাও পেতে পারো, কিন্তু বাইরের রাইটারের বইটা যদি খুব বেশি ফলো করো তাহলে ইনশাল্লাহ এগুলা কি তুমি পাবে। এখন আসো আমি এই ইনফ্লেশনের গ্যাপটাকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। কার মাধ্যমে ব্যাখ্যা করব? চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। হ্যাঁ, এদিকে আমি কি ধরেছি ওয়াই, হ্যাঁ ওয়াই মানে কি জাতীয় আয়, দ্যাট মিনস অ্যাগ্রিগেট কি সাপ্লাই, ওকে। আর এদিকে আমি ধরেছি কি অ্যাগ্রিগেট কি ডিমান্ড, ক্লিয়ার। আর এই যে আমি একটা রেখা অঙ্কন করছি, দেখো আমি একটু লাল কালি দিয়ে অঙ্কন করছি একটা রেখা, এই যে একটা রেখা অঙ্কন করছি, দেখো 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 দেখো, হ্যাঁ এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, ঠিক আছে। 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য কি? হ্যাঁ খুব সুন্দর বলে স্যার 45 ডিগ্রি রেখা হচ্ছে যেখানে আয় আর ভোগ কি হয় সমান হয়। আর একজনকে বললাম 45 ডিগ্রি রেখা কি, কয় স্যার 45 ডিগ্রি রেখাতে সবসময় অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই কি হয় সমান হয়। এবং অনেকে বইতে এই কথাগুলো কি করে লেখেন, আসলে এইটা না, আসলে হচ্ছে 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান। এই রেখার আমি যদি একটা 45 ডিগ্রি রেখা যদি অঙ্কন করি, ঠিক আছে, হ্যাঁ তাহলে প্রত্যেকটা এই যে এই বিন্দুতে এই ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান, এই বিন্দুতে এই ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কি সমান, এটা হচ্ছে 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য। অর্থাৎ এই ভূমি দূরত্ব দেখেছো, এই যে ভূমি দূরত্ব, হ্যাঁ আর এই যে লম্ব দূরত্ব সমান, এই যে এইটাতে এই যে এই ভূমি দূরত্ব আর এই লম্ব দূরত্ব সমান, এটা হচ্ছে 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য। হ্যাঁ এখন যদি তুমি মনে করো যে এদিকে আয় দিয়েছে এদিকে ভোগ দিয়েছো, ভোগ রেখাটা এই বিন্দু দিয়ে ছেদ করে গিয়েছে, তাহলে এই বিন্দুতে আয় আর ভোগ কি সমান। তারপর মনে করো এই বিন্দু দিয়ে এদিকে অ্যাগ্রিগেট সাপ্লাই এদিকে অ্যাগ্রিগেট ডিমান্ড লিখেছো, এই বিন্দু দিয়ে অ্যাগ্রিগেট ডিমান্ড গিয়েছে, তাই এই বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই কি সমান। আসলে হ্যাঁ আর রেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব কি সমান। আমি ভূমি দূরত্বে কি ধরছি অ্যাগ্রিগেট সাপ্লাই, লম্ব অক্ষে কি ধরছি অ্যাগ্রিগেট ডিমান্ড, তাহলে এই 45 রেখার প্রত্যেকটা বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই পরস্পর কি হবে সমান হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কি করলাম যে একটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ অঙ্কন করলাম, ঠিক আছে। এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, হ্যাঁ এটা হচ্ছে সি প্লাস আই
প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা 4 সেক্টর অর্থনীতিতে একটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আমি কি করেছি, আমি অঙ্কন করেছি। অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ এখানে মনে করো আছো এ প্লাস আই নট প্লাস জি নট, মানে অটোনমাস কনজামশন, অটোনমাস ইনভেস্টমেন্ট অ্যান্ড অটোনমাস গভর্নমেন্ট কি এক্সপেন্ডিচার, ঠিক আছে, এখানে আছে। হ্যাঁ, এখন আসো যে এই 45 ডিগ্রি রেখার একদিকে ডিমান্ড কার্ভ কোথায় ছেদ করেছে, এই মনে করো এই ইএফ বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? ইএফ বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দুতে মনে করো যে আমাদের যে জাতীয় অর্জিত হচ্ছে কত ওয়াই, এবং মনে করি এটা পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয়, মানে এই জাতীয় আয় অর্জিত হলে অর্থনীতিতে শ্রমিকদের পূর্ণ কর্মসংস্থান হয়, তারপর কি যেন বলে মূলধনের কি হয়, পূর্ণ নিয়োগ হয়। অতএব এটাকে আমি পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয় ধরে নিয়েছি। এটা হতে পারেও না হতে পারে। মনে করো যেখানে যে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই কি হয়, সমান হয়, সেখানকার জাতীয়টা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। কিন্তু এই অবস্থায় অর্থনীতিতে পূর্ণ নিয়োগ হতে পারে, নাও হতে পারে। যেমন আমাদের কেইন্স কি দেখিয়েছেন যে ভারসাম্য জাতীয় অবস্থায় অর্থনীতি বেকারত্ব থাকতে পারে। এই জন্য কেইন্সের তত্ত্বটা অপূর্ণ নিয়োগজনিত নিয়োগজনিত ভারসাম্য নামে পরিচিত, ঠিক আছে। তা আমরা ধরে নিয়েছি যে আমাদের ইএফ বিন্দুতে আমাদের জাতীয় আয়, আমি এটা মুছে ফেললাম, আমাদের জাতীয় আয় ও ওয়াই এবং আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড ইএফ ওয়াই এরা পরস্পর সমান, কারণ যেহেতু 45 ডিগ্রি রেখার ইএফ বিন্দুতে, ঠিক আছে, পরস্পর সমান। অতএব ওয়াই জাতীয় এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়, এবং আমরা ধরে নিয়েছি যে আমাদের ওয়াই জাতীয় আয়ে অর্থনীতি পূর্ণ নিয়োগ কি হয়েছে, অর্জিত হয়েছে। আমরা ধরে নিয়েছি এটা অর্থনীতি কি হয়েছে, পূর্ণ নিয়োগ কি হয়েছে, অর্জিত হয়েছে। হ্যাঁ, তখন আমরা এটাকে বলবো যে এটা পূর্ণ নিয়োগ স্তরের কি জাতীয় আয়। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে এটা পূর্ণ নিয়োগ স্তরের কি ভারসাম্য কি জাতীয় আয়। আশা করি বুঝতে পারছো, এটা পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য জাতীয় আয় আমরা বলবো। আচ্ছা, এখন যদি এরকম যদি হতো যে এই চিত্রটা আমি এইভাবে আঁকলাম না, আমি যে চিত্রটা এঁকেছি আমি এটা এইভাবে আঁকলাম না, এইভাবে না এঁকে মনে করি আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় হচ্ছে ওওয়াইএফ। ক্লিয়ার? মনে করি আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় হচ্ছে কত, ওওয়াইএফ। এর মানে হচ্ছে আমি নিয়োগ বাড়িয়ে আমি জাতীয় আয় ওওয়াইএফ থেকে এদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। কারণ এখানে আমার পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, মূলধনের পূর্ণ নিয়োগ, শ্রমিকের পূর্ণ নিয়োগ। অর্থাৎ এখান থেকে জাতীয় আয় বাড়ানো সম্ভব না, কারণ জাতীয় আয় বাড়াতে হলে আমাকে যে শ্রমিক নিয়োগ করতে হবে, যে মূলধন নিয়োগ করতে হবে, সেই অতিরিক্ত উপাদান আমার কাছে কি নাই। এই অবস্থায় মনে করো আমি এগ্রিগেট ডিমান্ড যেটা অঙ্কন করেছিলাম, মনে করো সেইটা না, এগ্রিগেট ডিমান্ড কার্ভ হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড এ প্লাস আই নট প্লাস জি নট, এইটা হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এড ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে আমার এগ্রিগেট কি ডিমান্ড কার্ভ। কথা বোঝার চেষ্টা করো। জি, তো এখন দেখো যে এটা হচ্ছে আমার পূর্ণ নিয়োগ স্তরের কি জাতীয় আয়। ক্লিয়ার? পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। এই অবস্থায় আমার এগ্রিগেট ডিমান্ডটা কত? আমার এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে ইউ1 ওয়াইএফ। বুঝতে পেরেছ? ইউ1 ওয়াইএফ। যদি আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি এই বিন্দু দিয়ে যদি যেত, তাহলে আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় এগ্রিগেট ডিমান্ড পরস্পর কি হয়ে যেত, সমান হতো। অর্থনীতি পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, ভারসাম্য জাতীয় অর্জিত হয়েছে, সবগুলো একসাথে হয়ে গিয়েছে। কিন্তু দেখা গিয়েছে যে আমার অর্থনীতি পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় ওওয়াইএফ, আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ রেখা এইটা, এই অবস্থাতে আমার যে ওওয়াইএফ হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়, y equal to OYF, ঠিক আছে, পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। আমি জানতে চাচ্ছি আমার এগ্রিগেট ডিমান্ডটা কত। আমার এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে ইউ1 ওয়াইএফ। এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে ইউ1 ওয়াইএফ। ইউ1 ওয়াইএফ। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি,
এখানে একটা বিন্দু দিলাম। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, OYF বড় না E1YF বড়? ভিডিওটা অফ করে নিজেরা চিন্তা করো যে OYF বড় না E1YF বড়। ঠিক আছে, নিজেরা চিন্তা করো, তারপরে তোমরা দেখো আমার সাথে মিলে কিনা। এক্ষেত্রে আমার আনসারটা হচ্ছে E1YF গ্রেটার দেন, কি বলেছি, E1YF গ্রেটার দেন OYF। OYF E1YF টা মানে কি অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট ডিমান্ড গ্রেটার দেন OYF মানে কি, আমার OYF টা হচ্ছে আমার পূর্ণ নিয়োগস্তরী জাতীয় আয়, পূর্ণ নিয়োগস্তরী জাতীয় আয়, অ্যাগ্রিগেট ডিমান্ড গ্রেটার দেন OYF। OYF দিচ্ছে সংক্ষেপে, মানে ফুল এমপ্লয়মেন্টে ন্যাশনাল ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা, কেন বললাম E1YF টা OYF এর চেয়ে বড়, ভালো করে লক্ষ্য করো। OYF যে কথা, E2YF একই কথা। কেন বলো তো? OYF যে কথা, E2YF একই কথা। কারণ 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব ও লম্ব দূরত্ব সমান। অর্থাৎ OYF এর ভূমি দূরত্ব কার সমান? লম্ব দূরত্ব E2YF এর সমান। তাহলে OYF যে কথা 45 ডিগ্রি রেখা অনুযায়ী E2YF একই কথা। কারণ আমার এগ্রিগেট ডিমান্ডটা কত? E1YF। তাহলে E1YF ডেফিনেটলি কার চেয়ে বড়? E2YF এর চেয়ে বড়, E2YF এর চেয়ে বড়। আর E2YF যে কথা, OYF টা একই কথা। এই জন্য আমি লিখেছি E1YF টা OYF এর চেয়ে বড়, মানে এগ্রিগেট ডিমান্ডটা যে কার চেয়ে বড়? যে OYF এর চেয়ে বড়, মানে পূর্ণ নিয়োগস্তরী জাতীয় আয় থেকে বড়। এখন কতটুকু বড়? কতটুকু বড়? তো বড় হিসাব করে দাও, E1YF থেকে OYF টা বাদ দিবা, E1YF থেকে OYF টা বাদ দিবা, ঠিক আছে, সমান E1YF থেকে OYF যে কথা 45 ডিগ্রি রেখা অনুযায়ী E2YF একই কথা, E2YF বাদ দিবা। বাদ দিলে কত থাকে? E1YF থেকে E2YF বাদ দিলে কি থাকে? E1E2। এই E1E2 হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ, মুদ্রাস্ফীতিজনিত ফাঁক। আজকের আলোচনায় তো আমি এই কথাই বলেছি যে অ্যাগ্রিগেট ডিমান্ড হতে পূর্ণ নিয়োগস্তরের জাতীয় আয় যে পরিমাণ কম, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক। অতএব আমি এক কাজ করতে পারি, এই অংশটাকে E1E2 কে কি বলতে পারি? ইনফ্লেশনারি গ্যাপ বলতে পারি। এই E1E2 কে বলতে পারি ইনফ্লেশনারি গ্যাপ, মুদ্রাস্ফীতিজনিত ফাঁক। অনেক শিক্ষার্থী আবার হতে পারে যে বইতে লেখা দেখেছে যে সামরিক চাহিদা এবং প্রচ্ছন্ন জাতীয় উৎপাদন অথবা পটেনশিয়াল জাতীয় উৎপাদনের ভিতরে পার্থক্য হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক। তারপর আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করবেন যে স্যার, যে আপনি বলছেন পূর্ণ নিয়োগস্তরে জাতীয় আয়, আর আমরা বইতে দেখেছি প্রচ্ছন্ন জাতীয় আয় বা পটেনশিয়াল কি ন্যাশনাল ইনকাম। আমি বিনীতভাবে আমার স্যারদেরকে বলছি, পূর্ণ নিয়োগস্তরের জাতীয় আয়ের অপর নাম হচ্ছে পটেনশিয়াল ন্যাশনাল ইনকাম। আর পটেনশিয়াল ন্যাশনাল ইনকামকে আমরা বলি প্রচ্ছন্ন জাতীয় আয়। এটা আরেকটা হচ্ছে এক্সপেক্টেড ন্যাশনাল ইনকাম। পূর্ণ নিয়োগস্তরের জাতীয় আয়টাকে আমরা এক্সপেক্টেড ন্যাশনাল ইনকামও বলে থাকি, বাংলায় বলা হয় প্রত্যাশিত জাতীয় আয়। অর্থাৎ কেউ ইচ্ছা করলে সামগ্রিক চাহিদা এবং পূর্ণ নিয়োগস্তরের জাতীয় আয় বলতে পারো, অথবা প্রচ্ছন্ন জাতীয় আয় বলতে পারো, অথবা প্রত্যাশিত জাতীয় আয় বলতে পারো, অথবা পটেনশিয়াল ন্যাশনাল ইনকাম বলতে পারো। এর পার্থক্যকে কি বলা হয়? ইনফ্লেশনারি গ্যাপ। তাহলে আমাদের সামরিক চাহিদা E1E2 বেশি। এখন এই সামরিক চাহিদা E1E2 বেশি হওয়ার কারণে আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে উৎপাদনকারীরা উৎপাদন বাড়াতে চাইবে, কিন্তু তারা উৎপাদন বাড়াতে পারবে না, যেহেতু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ রয়েছে। উৎপাদন বাড়ানো কি সম্ভব না, কিন্তু সামরিক চাহিদা অতিরিক্ত বেশি। তখন কি হবে? এই সামরিক চাহিদা বেশি হওয়ার কারণে দাম স্তর বাড়বে, আর দাম স্তর বাড়লে আমার এই জাতীয় আয়টা বাড়বে, বেড়ে এই যে এই বিন্দুতে, মনে করো এই F0 বিন্দুতে আমার জাতীয় আয়টা বেড়ে কত হয়ে যাবে? OY1 হয়ে যাবে। এক্ষেত্রে আমার জাতীয় আয়টা
ও ওয়াই থেকে ও ওয়াই ওয়ান কতটুকু বাড়ছে, এতটুকু বাড়ছে। হ্যাঁ, এই যে বাড়ছে ওয়াই এফ থেকে ওয়াই ওয়ান যে বাড়ছে, এই বাড়ার পিছনে কি উৎপাদন বাড়া না, এই বাড়ার পিছনের কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, পণ্যের দাম স্তর বাড়ার কারণে জাতীয় বেড়েছে। তো এটাকে বলে আর্থিক জাতীয় বৃদ্ধি। এটাকে কি বলে? আর্থিক জাতীয় বৃদ্ধি, আর্থিক জাতীয় আয়ের বৃদ্ধি। কোন অর্থনীতিবিদ এইটাকেও কি বলেছেন? ইনফ্লেশনারি কি বলেছেন? গ্যাপ বলেছেন। অর্থাৎ ওয়াইএফ ওয়াই ওয়ানকে ইনফ্লেশনারি গ্যাপ বলেছেন। তবে বেশি প্রচলিত হচ্ছে ইওয়ান ই টু হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। তো এটাকে ইনফ্লেশনারি গ্যাপ এই জন্য বলেছেন যে আর্থিক জাতীয় আয় এবং পণ্য নিয়োগ স্তরের জাতীয় আয়ের ভিতরে যে পার্থক্য, সেটাকে মুদ্রাস্ফীতিজনিত গ্যাপ বলা হয়েছে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই মুদ্রাস্ফীতিজনিত গ্যাপ আমরা কিভাবে দূর করব? আনসার একেবারেই সহজ, মুদ্রাস্ফীতিজনিত গ্যাপটা আমরা কিভাবে দূর করব? মুদ্রাস্ফীতি গ্যাপ সৃষ্টি হয়েছে কেন? সামরিক চাহিদা ইওয়ান ই টু বেশি, অ্যাগ্রিগেট ডিমান্ড ইওয়ান ই টু বেশি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মুদ্রাস্ফীতি গ্যাপ আমি যদি দূর করতে চাই, যে এডি অ্যাগ্রিগেট ডিমান্ড কতটুকু বেশি? ইওয়ান ই টু বেশি। এই বেশিটাকে আমাকে কমাতে হবে, এই বেশিটাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে। এর মানে আমাকে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করে কোন বিন্দু দিয়ে নিতে হবে? এই F2 বিন্দু দিয়ে নিতে হবে। অর্থাৎ এডি কার্ভটা, এডি প্রাইম হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড ইওয়ান ই টু কমিয়ে ই2 বিন্দু দিয়ে কি করতে হবে? নিতে হবে। ঠিক আছে, এখন আসো এটা আমরা কিভাবে নেব? এটা নেওয়ার পদ্ধতি বলছি। প্রথমটা হচ্ছে ফিসক্যাল পলিসির মাধ্যমে আমরা কি করতে পারি? নিতে পারি। ফিসক্যাল পলিসির মাধ্যমে আমরা কিভাবে নিতে পারি? ফিসক্যাল পলিসির মাধ্যমে আমরা যে সরকার সিদ্ধান্ত নিল যে তার সরকারি ব্যয় কি করবে? কমিয়ে দেবে। সরকার যদি সরকারি ব্যয়ের পরিমাণটা যদি কি করে কমিয়ে দেয়, তাহলে এই অ্যাগ্রিগেট ডিমান্ডটা কি হয়ে যাবে? কমে যাবে। এই যে সরকারি ব্যয়টা কমিয়ে দিল, তো কমিয়ে দিলে এটা কি হবে? জি প্রাইম। যদি সরকার সিদ্ধান্ত নেয় সরকারি ব্যয় কমাবে, তাহলে এই জিটা কি হয়ে যাবে? জি প্রাইম। তাহলে সরকারি ব্যয় যদি কমে যায়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড, এটা যদি কমে যায়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যাবে। অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা নিচের দিকে কি হবে? শিফট হবে, স্থানান্তরিত হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং সরকারি ব্যয় যে কমাতে হবে, সেটা কোন ধরনের সরকারি ব্যয় কমাতে হবে, এটা আমি গত ক্লাসে কি করেছি? আলোচনা করেছি। এই যে সরকারি ব্যয় কমানো, এটাকে বলে ফিসক্যাল পলিসি। তখন এটা নাম এখানে জি প্রাইম দেবে। আচ্ছা, আবার যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমি কর বৃদ্ধির মাধ্যমে, এটা রাজস্ব নীতির আরেকটা উপাদান, আমি কর বৃদ্ধি করব। সরকার যদি কর বৃদ্ধি করে, তাহলে কি হবে? আমাদের বেতন ব্যয় কমে যাবে। কর যদি বৃদ্ধি করে, তাহলে কি? প্রত্যক্ষ কর যদি বাড়িয়ে দেয়, তাহলে আমাদের বেতন ব্যয় ওয়াই ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস টি। এই করটা যদি বেড়ে যায়, তাহলে এই মাইনাস অংশটা যদি বেড়ে যায়, বেতন ব্যয়টা কমে যাবে। বেতন ব্যয় কমে গেলে ভোগটা কমে যাবে, আর ভোগ যদি কমে যায়, অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে। আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এইটা যদি বাড়ে, এগুলা বাড়লে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে, আর এগুলা কমলে অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে। ভোগ যদি কমে যায়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে। তখন এই সিটা কি হয়ে যাবে? সি প্রাইম। ক্লিয়ার? এখন সরকার দুটো পদ্ধতিও গ্রহণ করতে পারে, একটা পদ্ধতিও কি গ্রহণ করতে পারে। সরকার দুটো পদ্ধতিও গ্রহণ করতে পারে, আবার একটা পদ্ধতিও গ্রহণ করতে পারে। যদি দুটো পদ্ধতি গ্রহণ করে, তাহলে সরকারি ব্যয় যদি কমায়, তাহলে এটা জি প্রাইম হবে। আর কর যদি আরোপ করে, তাহলে বেতন ব্যয় কমবে। বেতন ব্যয় কমলে কি হয়ে যাবে? ভোগ কমে যাবে, ভোগটা হয়ে যাবে সি প্রাইম। কমে সি প্রাইম হবে। সি থেকে সি প্রাইম মানে সি প্রাইমটা স্মলার দেন কি হবে? সি। যদি গ্রেটার দেন বলতাম, তাহলে তো রেখাটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, যদি বলি ভোগ বেড়েছে, তাহলে তো উপরের দিকে চলে যাবে। আচ্ছা, এখন সরকার আরেকটা পদ্ধতি আছে, সরকারের আরেকটা পদ্ধতি আছে। সেটা কি? সরকারের আরেকটা পদ্ধতি যেটা হলো, সরকার যে এই যে তার মনে করো যে ইম্পোর্ট, হ্যাঁ আমদানি, সরকার আমদানির পরিমাণটা কি করবে? বাড়িয়ে দেবে। সরকার আমদানির পরিমাণটা কি করবে? বাড়িয়ে দিবে। দেখো তো, আমদানি যদি সরকার যদি বাড়ায়, এই যে আমদানিটা যদি বাড়ায়, আমদানি আগে মাইনাস আছে না? তো মাইনাস অংশ যদি বড় হয়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে। একটা কমন সেন্সের কথা। আমদানি বাড়লে অ্যাগ্রিগেট ডিমান্ড কি হবে? কমবে।
যদি সরকার যদি আমদানি পরিমাণটা যদি বাড়িয়ে দেয়, আমদানি আগে মাইনাস আছে, এটা যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, অ্যাগ্রিগেট ডিমান্ডটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, এটা কমে কোন দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। তখন আমি যদি আমদানির উপর সিদ্ধান্ত নেই, তাহলে এম এর উপর কি করতে হবে, এই এম প্রাইম দিতে হবে, এম প্রাইম কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, এখন আসুন যে তোমাদের প্রশ্ন হতে পারে আমদানি পরিমাণ বাড়লে সামরিক চাহিদাটা কিভাবে কমবে। মাথার ভিতরে একটা জিনিস সেট করো যে এই এগ্রিগেট ডিমান্ডের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে আমরা আমাদের দেশীয় পণ্যের যে চাহিদা করি তার ইকুয়েশন। এখানে বিদেশি পণ্যের কোনো গুরুত্ব নাই, আমি একটু আগেই বলেছিলাম। কারণ এখানে সিআইজির ভিতরে যে বিদেশি পণ্যগুলো রয়েছে, যেটা আমরা ভোগ করি, বিনিয়োগ করি বা সরকারি ব্যয়ের ভিতরে পড়ে, সেটাকে একসাথে যোগ করে আমরা কি দিয়েছি, ইম্পোর্টেড গুডস, আমদানিকৃত দ্রব্য দিয়ে আমরা এটা কি করেছি, মাইনাস করেছি। অর্থাৎ এই এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে শুধুমাত্র আমরা দেশের ভিতরে যা উৎপাদন করি সেটার এগ্রিগেট কি ডিমান্ড। এখন সরকার যদি আমদানির পরিমাণটা যদি বাড়িয়ে দেয়, হ্যাঁ, মানে আমদানির পরিমাণটা বাড়িয়ে দেয়, এর মানে কি, এর মানেটা হচ্ছে এম প্রাইম গ্রেটার দেন এম। অর্থাৎ এই আমদানির চেয়ে যদি এই নতুন আমদানিটা যদি বেশি হয়, তাহলে আমাদের এগ্রিগেট ডিমান্ডটা কমবে। কেন কমবে, আমদানির পরিমাণটা যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা কি করব, আমরা আমদানি দ্রব্য একটু বেশি ভোগ করব। আর আমদানি দ্রব্য বেশি ভোগ করলে আমাদের দেশীয় দ্রব্যের চাহিদাটা কি হয়ে যাবে, কমে যাবে। দেশীয় দ্রব্যের চাহিদাটা কমে গেলে তাহলে এই এডি রেখাটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। ঠিক আছে, আমাদের মাথায় একটু লাগে যে এডি বলতে আমাদের সামরিক চাহিদা বলতে, মনে করো আমি এই কলমটা কি করেছি, এটা দেশীয় কলম আর এটা হচ্ছে কি বিদেশি কলম। তা আমি সামরিক আমার চাহিদা বলতে আমি দুইটা কলম কি করেছি, নির্দেশ করেছি। কিন্তু যখনই আমি বাংলাদেশের এডিটা বের করবো, তো এই কলমটা, এই কোনটা, এই লাল কলমটা হিসাবে আসবে না, কারণ এটা তো বিদেশি কলম, এটা হিসাবে আসবে না। শুধু দেশীয় কলমটা কি হবে, হিসাবে আসবে। অর্থাৎ এই এডি মানে কি, আমার দেশের পণ্যের চাহিদা। তো যখন আমার দেশের পণ্যের চাহিদা কতটুকু বেশি, E1 E2 বেশি, অতিরিক্ত চাহিদা রয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, আমি এই অতিরিক্ত চাহিদার কারণে আমার মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। আমি যখনই আমদানি পরিমাণটা যখন কি করবো, বাড়াবো, তাহলে আমদানি দ্রব্যের ভোগটা বাড়বে। আর আমদানি দ্রব্যের চাহিদাটা যখন বাড়বে, আমার দেশীয় পণ্যের চাহিদাটা কি হয়ে যাবে, কমে যাবে। এটা কমে নিচের দিকে আসবে। এখন দেখো যে আমি একসাথে তো তিনটেই কি করতে পারি, চালাতে পারি। যে সরকার মনে করো যে সরকারি ব্যয় কমিয়ে দিল, ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে ভোগের পরিমাণটা কমিয়ে দিল, আমদানি কি করলো, বাড়িয়ে দিল, এটাও তো হতে পারে। এবং তোমরা লক্ষ্য করবে যে অনেক সময় মুদ্রাস্ফীতির সময় যে পণ্যের দাম যখন হু হু করে বাড়ে, তখন কিন্তু সরকার আমদানির সিদ্ধান্ত কি করে, গ্রহণ করে। জি, এরপরে হচ্ছে মুদ্রানীতি, যেটাকে আমরা বলি মনিটারি পলিসি। মনিটারি পলিসির মাধ্যমে সরকার কি করতে পারে, যে অর্থের যোগানটা একটু কমিয়ে দিতে পারে। হ্যাঁ, অর্থের যোগানটা কমিয়ে দিতে পারে। তো মানি সাপ্লাইটা যদি কমে যায়, তখন সুদের হারটা বেড়ে যাবে। মানি সাপ্লাইটা কমে গেলে সুদের হারটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। একটা উদাহরণ দিই, মানি সাপ্লাই কমে গেলে সুদের হারটা বেড়ে যাবে, কারণটা কি, একটু ব্যাখ্যা দিই। মনে করো যে একটা গ্রামে 20 জন মহাজন আছে, ধনী কৃষক আছে 20 জন, যারা মানুষকে তারা কি করে, সুদের ঋণ দেয়। ক্লিয়ার, সুদের ঋণ দেয়। আর আরেকটা গ্রামে মনে করো যে মহাজন বা ধনী কৃষক আছে, বা অনেক দূরের একটা গ্রামে, অনেক দূরের একটা গ্রামে 5 জন কি আছে, মহাজন বা ধনী কৃষক কি আছে, 5 জন। এখন বলো তো, যে গ্রামে 20 জন আছে সেই গ্রামে সুদের হার বেশি, না যে গ্রামে 5 জন আছে সেই গ্রামে সুদের হার বেশি? যে গ্রামে 5 জন আছে সেই গ্রামে সুদের হার বেশি, কারণ যে গ্রামে 20 জন আছে তাদের ওই গ্রামে তো অর্থের পরিমাণটা বেশি, মানে সাপ্লাইটা কি বেশি। ঠিক আছে, তাহলে ওই 20 জন মহাজন তারা চাইবে যে হাতে টাকা নেওয়া রেখে যে সুদের সব টাকাটা সুদে যদি খাটাইতে পারি, তো রিটার্নটা কি হবে, বেশি আসবে। তখন তারা কি করবে, যে সুদের হারটা একটু কম রাখবে, যাতে সব টাকা যাতে কি হয়, খাটানো যায়। অন্যদিকে যে গ্রামে 5 জন মহাজন আছে, তারা জানে যে এখানে মানি সাপ্লাইটা কি কম, মাত্র আমাদের 5 জনের হাতে। ঠিক আছে, অতএব আমরা এক কাজ করতে পারি, এখানে সুদের হারটা কি রাখতে পারি, বেশি রাখতে পারি। অতএব যেখানে অর্থটা কি কম, যেখানে অর্থটা কি কম, মানির পরিমাণটা কি কম, অর্থের যোগানটা কি কম, সেখানে সুদের হারটা বেড়ে যায়। তাই আমাদের সেন্ট্রাল ব্যাংক কি করতে পারে, সে ওই মানি সাপ্লাইটা একটু নিয়ন্ত্রণ করতে পারে, বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে মুদ্রানীতি বলে। এতে আমার সুদের হারটা বেড়ে যাবে, সুদের হার বেড়ে যাবে। আর সুদের হার যদি বেড়ে যায়, আমরা কি জানি, বিনিয়োগটা কি হয়ে যায়, কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যে সুদের হার যদি কি হয়ে যায়, সুদের হার যদি বেড়ে যায়, তাহলে বিনিয়োগের পরিমাণটা কমে যাবে, তাহলে এই বিনিয়োগটা কমে যাবে।
কমে এটা আই প্রাইম হয়ে গেল। আবার এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে যখন তোমাকে বলবে সাধারণত প্রশ্নে এইভাবে দে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, এটা কিভাবে দূর করা যায়, তখন তুমি আনসারটা কি দেবে, তুমি বলবে আগে মুদ্রাস্ফীতি ফাঁক আমি যেভাবে ব্যাখ্যা করেছি সেভাবে তুমি ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার পর তুমি বলবে যে এখানে মুদ্রাস্ফীতি জনিত ফাঁক যে কারণে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সামরিক চাহিদা বেশি, এক্ষেত্রে সামরিক চাহিদা E1 E2 পরিমাণ বেশি। অতএব আমরা যদি সামরিক চাহিদার পরিমাণ E1 E2 পরিমাণ যদি কি করতে পারি, কমিয়ে দিতে পারি, তাহলে মুদ্রাস্ফীতিজনিত ফাঁক কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এবং এই সামরিক চাহিদা কমানোর জন্য আমাদের পিছনে আমাদের হাতে দুটো উপায় আছে, একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে মুদ্রানীতি। আমরা রাজস্ব নীতির মাধ্যমে আমরা সরকারি ব্যয়ের পরিমাণ যদি কি করি, হ্রাস করি, তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কি হয়ে যাবে, নিচের দিকে শিফট হয়ে এডি প্রাইম হবে এবং সরকারি ব্যয়টা কি হবে, জি প্রাইম হবে। যদি সরকারি ব্যয় হ্রাসের পাশে যদি করের পরিমাণ যদি বৃদ্ধি করে, তাহলে ব্যয়তব্য এটা কি হবে, হ্রাস পাবে। ব্যয়তব্য হ্রাস পেলে ভোগটা হ্রাস পাবে এবং ভোগটা হ্রাস পেয়ে সি প্রাইম হবে। এক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কি হবে, নিচের দিকে কি হবে, শিফট হবে। আবার যদি সরকার যদি আমদানির পরিমাণ যদি কি করে বাড়িয়ে দিয়ে যদি, তাহলে এগ্রিগেট ডিমান্ড কি হয়ে যাবে, কমে যাবে এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভটা নিচের দিকে স্থানান্তরিত হবে। শিফট না বলে তো বাংলায় স্থানান্তরিত হবে বলতে পারে। আবার সরকার মুদ্রানীতির আশ্রয় নিতে পারে, সরকার অর্থের যোগানের পরিমাণ কি করলো, কমিয়ে দিল। এতে অর্থনীতিতে কি হবে, সুদের হার কি হবে, বাড়বে। সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণটা কমবে, বিনিয়োগের পরিমাণটা কমবে, বিনিয়োগের পরিমাণটা করলে এগ্রিগেট ডিমান্ডটা কি হয়ে যাবে, এগ্রিগেট ডিমান্ডটা কার্ভটা নিচের দিকে শিফট হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এই চারটা উপাদানের পরিবর্তনের মাধ্যমে অথবা যে কোনো একটার মাধ্যমে বা দুইটার মাধ্যমে এক বা একাধিক উপাদানের মাধ্যমে সরকার এক সামরিক চাহিদার পরিমাণটা হ্রাস করে যদি এডি প্রাইমে যদি কি করতে পারে, নিয়ে আসে, তাহলে আমরা দেখব E2 বিন্দুতে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয় এবং অ্যাগ্রিগেট ডিমান্ড E2Y এর পরস্পর কি হয়ে যায়, সমান হয়। অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় আয় অর্থনীতি কি হয়, ভারসাম্য অর্জিত হয় এবং এক্ষেত্রে কোনো ইনফ্লেশনারি গ্যাপ বা মুদ্রাস্ফীতিজনিত ফাঁক থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, ইনফ্লেশনারি গ্যাপটা খুবই ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমি তোমাদের ডিফ্লেশনারি গ্যাপ, মুদ্রা সংকোচনজনিত ফাঁকটা কি করব, আলোচনা করব। যেহেতু অনেক কিছু আলোচনা করেছি, মুদ্রাস্ফীতি জনিত ফাঁকে শুধু চিত্রটা ব্যাখ্যা দিয়ে দিলে হয়ে যাবে। তারপর মুদ্রাস্ফীতি জনিত ফাঁক আর কি যেন বলে মুদ্রা সংকোচনজনিত ফাঁকের ভিতরে পার্থক্যটা কি করব বলে দেব। অনেক সময় প্রশ্ন করে দে যে ইনফ্লেশনারি গ্যাপ এবং ডিফ্লেশনারি গ্যাপের ভিতরে পার্থক্যগুলো কি করো, আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করার আগে একটা কথা বলছি। আবার মাইক্রো ইকোনমিক্স বইটা ইদানিং বের হয়েছে, 22/4/2021, 15 দিন আগে কি হয়েছে, বের হয়েছে। আমি আমার অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপে অ্যাডমিনে আমার একটা পোস্ট কি আছে, দেওয়া আছে। এই মাইক্রো বইটা কিভাবে তোমরা বিভিন্ন জায়গায় যারা আছো তারা অনলাইনে তোমাদেরকে এটা একেবারে বাসাতে কী করা হবে, এটা পৌঁছে দেওয়া হবে। ওখানে পোস্ট আছে, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটাতে কল করে বইটা কী করতে পারো, নিতে পারো। কারণ আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের, ঠিক আছে, আর আমার বইটা যদি ম্যাক্রো এখনও করি নেই, মাইক্রো সফলতার উপর ম্যাক্রোটা কী করব, তোমরা যদি মাইক্রোটা যদি গ্রহণ করো, তাহলে ম্যাক্রোটা কী করবো, হাতে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে কী করছি, শেষ করছি।